আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো গত ক্লাসে খুবই নরমাল একটা বেসিক ধারণা দিয়েছিলাম টেন্সের উপরে। তো আজকে চেষ্টা করব বিস্তারিতভাবে প্রেজেন্ট টেন্সটা বুঝিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা টেন্সেরই একটা করে ক্লাস আসবে ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে ক্লাসটা নিব আজকে। তো আমরা গত ক্লাসে অবশ্যই যারা ক্লাসটা করেছেন তারা দেখেছেন যে টেন্সের খুবই মানে ইজি একটা ওয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে একটা টেন্সকে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপর ফিউচার টেন্সে আপনি কোনো একটা সেন্টেন্সকে লিখতে পারেন। তো ওই জিনিসটাতেই ছিল স্ট্রাকচার অফ অল টেন্স, মানে একটা স্ট্রাকচার দিছিলাম। তো ওই ভিডিও ওইটাই আবার নিয়ে আসলাম। এই স্ট্রাকচার দিয়ে আজকে আমরা আহ, কিভাবে প্রত্যেকটা টেন্সে কোনো একটা বাক্য আপনি উপস্থাপন করতে পারেন ওইটা বুঝাবো। আমরা আসলে ইংরেজিতে যেই সেন্টেন্সগুলা ইউজ করি সেগুলা প্রত্যেকটাই কোনো না কোনো একটা টেন্সের পার্ট। তো অবশ্যই আপনি যে একটা সেন্টেন্স লিখতেছেন এটা হয় প্রেজেন্ট টেন্স হবে, না হলে পাস্ট টেন্স হবে, না হলে ফিউচার টেন্স হবে। তো আপনি বুঝতেই পারছেন, তাহলে যদি আপনি টেন্স সম্পর্কে একটু ধারণা রাখেন তাহলে আপনি ইংলিশের যে কোনো বাক্য লিখতে পারবেন। তো এখানে ফার্স্টে যে বিষয়টা ছিল যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা মূল ভার্বের বেস ফর্ম ইউজ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে? এর আগে আরেকটা বিষয় আপনাদের কি মনে আছে, গত ক্লাসে আমরা যেই বিষয়টা বলছিলাম যে টেন্স মানে হলো ভার্ব, মানে অ্যাকশন, মানে আপনি যে কাজটা করছেন ওই কাজটা কি বর্তমানে সংগঠিত হয়েছে, নাকি অতীতে সংগঠিত হয়েছে, নাকি ইন ফিউচারে হবে। তো আপনি যে কাজটা করবেন এটা যদি বর্তমানে হয় তাহলে ওইটা হলো প্রেজেন্ট টেন্স। তো আমাদের টেন্সের যে বিষয়টা করতে হবে, খেলা খেলতে হবে ভার্বের সাথে। সাবজেক্ট আর অবজেক্ট সবকিছু সেম থাকবে। তো একটা বাক্যে আমরা অবশ্যই জানি যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যে বিষয়টা থাকবে, সাবজেক্ট আর অবজেক্ট সেম থাকবে। আমাদের মেইন খেলাটা হবে ভার্ব নিয়ে, ঠিক আছে? তো এই বিষয়টাই আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আর কোনো কিছুরই চেঞ্জ করতে হবে না, জাস্ট ভার্বের চেঞ্জ করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো একটা বাক্য যখন আপনি লিখবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভার্বের মূল ফর্ম বসবে, বেস ফর্ম বসবে, ঠিক আছে? যেমন ডু, গো, এনজয়, প্লে, সুইম, যে কোনো কিছু হইতে পারে ভার্বের মূল ফর্ম। আর যদি বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ হবে, ঠিক আছে? খুবই বেসিক জিনিস, এটা আমরা জানি, অবশ্যই আমি আশা করি সবাই জানেন। তারপরে যেটা কন্টিনিউয়াস টেন্স, প্রোগ্রেসিভ টেন্স, এটাকে অনেকে প্রোগ্রেসিভ বলে, অনেকে কন্টিনিউয়াস বলে। আমরা কন্টিনিউয়াস হিসেবে জানি। এইখানে বাংলা ক্রিয়া এই সেই বুং বাং তেরিলে অনেক কিছু লেগেছে, আমরা এগুলা জানার দরকার নাই। আমাদের যে মেন বিষয়টা এটা হলো ইংরেজিতে মানে এইখানে ভার্বের সাথে অক্সিলারি ভার্ব বসবে এম, ইজ, আর, ঠিক আছে? মিজার বসবে। আর যে আপনার মূল অ্যাকশনটা, মানে আপনি যে কাজটা করতেছেন ওইটা হলো মূল অ্যাকশন, ঠিক আছে? আর এইটা হলো হেল্পিং ভার্ব এমিজার। মূল যেই ভার্বটা আছে, ধরেন আপনি প্লে খেলতেছেন তাহলে প্লে এর সাথে আইএনজি যোগ হবে, প্লেইং। তার মানে আপনি খেলতেছেন, আই এম প্লেইং। এটা হলো কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আই আই বসলো, তারপরে আই এর সাথে এম বসলো, তারপরে প্লেইং। আচ্ছা, আপনারা তো আশা করি এই বিষয়গুলো জানেন, এম ইজ আর কোনটা কোনটার সাথে বসে। ইজ বসে সিঙ্গুলারের সাথে, এম আর আর এই দুইটা বসে হলো প্লুরালের সাথে, ঠিক আছে? তো এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই। এইগুলা খুবই বেসিক জিনিস, আপনারা যদি এইগুলো জানতে চান তাহলে এইগুলো নিয়েও আমি ক্লাস নিতে পারি ইনশাল্লাহ, সামনে আপনাদের চাহিদার ভিত্তিতে ক্লাস নিব। তারপর কি আছে? তারপর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে যেই বিষয়টা ওইটা হলো বাংলার আবার বাংলা টাংলা বুং বাং এইসব দিয়ে তো হবে না, আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে, ইংলিশ বুঝতে হবে প্র্যাকটিক্যালি, ঠিক আছে? এখানে হলো সাবজেক্ট বসবে। আমাদের কি পড়ছিলাম, ফার্স্টে হলো সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টের সাথে হ্যাজ, হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম তো বুঝেন অবশ্যই নাকি? বেস ফর্ম হলো যেটা থাকে বেস ফর্ম, যেমন ধরেন প্লে,
প্লে, এটা হলো বেস ফ্রম, ঠিক আছে। এটার সাথে আইএনজি যোগ করলে হলো প্লেইং, ঠিক আছে, প্লেইং হইলো। তারপরে এটার এটার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে আমাদের হবে ইডি যোগ করবো সাথে, প্লেড, এটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। যেমন গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা পড়ছি কনজুগেশন অফ ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো একটু পরে নেবেন বিস্তারিত, তাহলে জানা ফেলবেন। তো এই গেল স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, এই যে এই বিষয়গুলো আমরা পড়লাম এখন, ঠিক আছে, এই বিষয়গুলো। তো ঠিক আছে, আমি জানি স্ট্রাকচার, জানি যে টেন্সের কি বসে না বসে, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়গুলো জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট, কন্টিনিউয়াসের সাবজেক্ট, তারপরে এমিজার, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেরকম দেওয়া আছে এরকমই, হ্যাঁ, ঠিক আছে। জাস্ট হ্যাভ, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এটা একটু স্ট্রাকচার ডিফারেন্স, আমি সামনে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা এইগুলো আমি জানি, এইগুলা জানলে কি হবে, আমাদের অ্যাপ্লাই করতে হবে না। কখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন, কখন কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন, কখন পারফেক্ট ব্যবহার করবেন, এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আজকে আমি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, কখন আপনি ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। আপনি মানে আপনি একটা আপনার অনুভূতি প্রকাশ করতে যাচ্ছেন, হ্যাঁ, তখন আপনার যে অনুভূতিটা, ওই অনুভূতিটার উপর ভিত্তি করে আপনি কোন টেন্সে ওইটা প্রকাশ করবেন, ঠিক আছে। এই বিষয়টা আমি দেখাই দিব ইনশাল্লাহ, যদি ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি পারবেন। তারপরে একটু সামনে আগাই, হ্যাঁ। এখন আমি এই স্ট্রাকচারগুলো দেখলাম, এই স্ট্রাকচার অনুযায়ী কিছু এক্সাম্পল আমি সামনে নিয়ে আসছি, এইগুলা দেখি। এই যে খুবই সিম্পল, হ্যাঁ, ফার্স্টে কি পড়ছিলাম, সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম, যেমন আই ডু, আই এর সাথে ডু, এটা ভার্বের বেস ফর্ম বলছিল, বেস, এটা ডু হলো বেস ফর্ম, ডিড হলো পাস্ট ফর্ম, আর ডান হলো পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, খুব ইজি। আর ডু এর সাথে আইএনজি যোগ করলে আইএনজি ফর্ম। তো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা পড়ছিলাম সাবজেক্ট প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নাই, তো যেহেতু নাই তাহলে আই ডু, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে কি, তারপরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি পড়ছিলাম, সাবজেক্ট, সাবজেক্টের সাথে একটা অক্সিলারি ভার্ব এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে আই এর সাথে এম বসবে, তাই এম বসাইলাম, ঠিক আছে, আই এম হয়ে গেল। তারপরে ভার্বের আইএনজি ফর্ম ডুইং, ঠিক আছে, আই এম ডুইং, তার মানে কন্টিনিউয়াস ফর্ম হয়ে গেল আই এম ডুইং, ঠিক আছে, খুবই সিম্পল, হ্যাঁ, আমরা কঠিন ভাবে না নিই। তারপরে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে কি পড়ছে, সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, হ্যাজ হ্যাভ হলো, হ্যাজ হলো বসে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আর হ্যাভ বসে হলো অন্য সব কিছুতে, তাইলে আই হলো ফার্স্ট পারসন, তো আই এর সাথে হ্যাভ বসছে, আই হ্যাভ ডান, ডান কেন বসলো, সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, ঠিক আছে। তারপরে হলো পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, কোন একটা কাজ অতীত থেকে শুরু করে বর্তমানে চলতেছে, এই বিষয়টা বুঝাইতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট, হ্যাভ বিন বা হ্যাজ বিন, আয়ের সাথে হ্যাভ বিন বসবে, তারপরে আইএনজি, ঠিক আছে, ডুইং। তো ঠিক আছে, এই যে এক্সাম্পল গুলা দেখলাম, এখন আর একটু ডিপলি যাই। আহ, এতক্ষণ তো খুবই মানে সিম্পল সিম্পল বিষয় দেখালাম, হয়তো অনেকের বোরিং লাগতে পারে, কিন্তু নেক্সটের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে যে বিষয়গুলো সবাই কান খাড়া করে শোনার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জিনিসটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর ইটার্নাল ট্রুথ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো এমন কোনো একটা ঘটনাকে বোঝায় বা কোনো একটা কাজকে বোঝায় যেটা বর্তমান সময়ে হয়েছে, অথবা এটা একটা মানে অভ্যাসগত বিষয়, অথবা আহ, অভ্যাসগত সত্য, অথবা ইটার্নাল ট্রুথ, চিরন্তন সত্য বিষয়। এই বিষয়গুলো প্রকাশ করতে গেলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, ঠিক আছে। তো এখন কিছু জিনিস
এখানে লিখে দিলাম। লিখে দেওয়া আছে এই যে এই টেন্সে বাংলায় মূল ক্রিয়া ব্যবহৃত হয়, ইংরেজিতেও মূল ভার্ব ব্যবহৃত হয়, তবে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এগুলো আমরা সব পড়ে আসছি। ঠিক আছে, পড়ে আসছি না, মনে আছে? এই যে কিছু এক্সাম্পল দেখেন, হ্যাঁ। আমি বই পড়ি, আই রিড এ বুক। আমি বই পড়ি, আই রিড এ বুক। এটা কি? আচ্ছা এইখানে ঠিক আছে, এখানে একটা বিষয় আহ যেটা হইতে পারে, আমি বই পড়ি, এটা আমার অভ্যাস, ঠিক আছে। তো এই কারণে এটা আমি কি কি অনুসারে করব? অভ্যাসগত কোনো কিছু হলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আমরা বই পড়ি, উই রিড এ বুকস। আমরা বই পড়ি, উই রিড বুকস। এ হবে না এখানে, ঠিক আছে। আমাদের বই পড়ার অভ্যাস আছে, এই কারণে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উই রিড বুকস। তারপরে তোমরা বই পড়ো, ইউ রিড বুকস। ইউ রিডস বুকস, ইউ রিড বুকস। তোমাদের বই পড়ার অভ্যাস আছে, মানে অভ্যাসগত কর্ম বোঝাইলো। তারপরে তাহারা বই পড়ে, দে রিড বুকস। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এইখানেও এইখানেও চিরন্তন সত্য বুঝাইছে। সূর্য কি কোনো সময় পশ্চিম দিক দিয়ে উঠছে? সবসময় কিন্তু পূর্ব দিক দিয়ে ওঠে। এই কারণে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিব, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সান কি দুইটা না তিনটা না পাঁচটা? একটা। একটা যেহেতু, তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যোগ হয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপরে জল জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0% সেন্টিগ্রেড। মানে 0% তাপমাত্রা থাকলে তো আসলেই পানি বরফ হয়ে যাবে, ঠিক না? এতে তো কোনো সন্দেহ আছে? এটা তো আরো কোনো সন্দেহ নাই। তাহলে যেহেতু এটা একটা সত্য ঘটনা, চিরন্তন সত্য হবেই, তার মানে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, ঠিক আছে। এই গেল বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো টাইম নির্দিষ্ট করা থাকে না, এটা অনির্দিষ্ট টাইম থাকে, যে কোনো টাইমে হইতে পারে। এই যে আই রিড এ বুক, এটা কি কোনো আমি বলছি এখানে আই রিড বুক নাও, ইয়েস্টারডে, 5 p.m., 3 p.m., এট মর্নিং, এট নাইট? কিছু লিখছি? কিছুই লিখে নাই, যে কোনো টাইমে হইতে পারে। তো কোনো একটা সেন্টেন্সে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবো, এটাতে অবশ্যই কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এই যে দেন প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কোনোটাতে আমরা টাইম উল্লেখ করি নাই। এই যে এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা আজকে একটু মানে ক্লাসটা লম্বা হইতেছে, কিন্তু কিছু করার নাই। আমরা প্রেজেন্ট টেন্সের খুঁটিনাটি যা বিষয় আছে আজকে এই এক ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ শিখে যাব। এই ক্লাসটা করার পরে আশা করি আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়টা হলো অতীত, মানে দেখেন কি লেখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড অর গোয়িং টু বি কন্টিনিউড ইন নিয়ার ফিউচার। মানে বর্তমান কালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সংজ্ঞাটা পাই গেছি, মানে বর্তমানে কোনো কাজ চলছে এমন কোনো কাজকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, আমি বই পড়তেছি। আমি কি করতেছি? বই পড়তেছি, বর্তমানে পড়তেছি কিন্তু এখন পড়তেছি, এই কারণে আই এম রিডিং এ বুক। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমরা বই পড়তেছি, উই আর রিডিং বুকস, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহারা বই পড়িতেছে, দে আর রিডিং বুকস। তারা বর্তমানে মানে এই সময় এখন বই পড়তেছে। তো বর্তমানে কোন একটা কাজ চালু আছে, মানে চলতেছে, মানে স্থির না, মানে এখনো রানিং, বিষয়টা শেষ হয় নাই, এটারে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো আমরা বর্তমানে কোনো কাজ চলতেছে এমন কোনো কিছু যখন প্রকাশ করতে যাব, অবশ্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করব, ঠিক আছে। তারপরে আসলে হলো, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কয়েকটা জিনিস আছে ওইগুলো ইউজ করা যাবে না। কি জিনিসগুলো? জিনিসগুলো হলো ভার্বস অফ পারসেপশন। এই যে এখানে আমি তুলে ধরছি কিছু বিষয় ভার্বস অফ পারসেপশন, যেমন সি, হেয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ। এই বিষয়গুলো আমরা কোনো সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবো না। প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলেও
আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ভাবে দিব, মানে বেস ফর্মে দিব, ঠিক আছে? যেমন আমি একটা পাখি দেখতেছি, এটাকে আমি বলবো আই এম সিইং এ বার্ড, আই সি বার্ড, আই সি এ বার্ড, এটা বলবো, ঠিক না? এই মতো বলে না আই এম হেয়ারিং ইউ, অনেক সময় বলি, কিছু এক্সেপশনাল আছে, কিন্তু আই হেয়ার ইউ এটা হবে পারফেক্ট, ঠিক আছে? আই আই এম স্মেলিং দ্য ফ্রেগনেন্স এরকম বলি, আই স্মেল দ্য ফ্রেগনেন্স এরকম বলি। আই নো আই এম নোটিসিং ইউ এরকম বলি, নাকি আই নোটিস ইউ এরকম বলি? আপনারাই তো একটু চিন্তা করে দেখেন কোনটা খটকা লাগে না? আই এম নোটিসিং ইউ, আই এম রিকগনাইজিং ইউ এরকম হয়, আই রিকগনাইজ ইউ এরকম হয়। তো এই বিষয়গুলো আমরা একটু দেখলেই পারবো ইনশাল্লাহ। তারপর আছে এপিয়ার, মানে আপনার কাছে প্রতীয়মান হওয়া, লুক মানে কি দেখা, সিম মানে কি সিম মানে হলো মনে করা আর কি, এরকম কিছু একটা। তারপরে ওয়ান্ট চাওয়া, উইশ ইচ্ছা পোষণ করা, ডিজায়ার ইটস ফিল অনুভব করা, লাইক পছন্দ করা, লাভ আই এরকম বলি না? আমরা আমরা যখন কাউকে প্রপোজ করতে যাই তখন কি বলি? আই এম লাভিং ইউ এরকম বললে তখনই কিন্তু মানে একটা দিবে দুই গালে দুইটাই। তুই ইংলিশ গ্রামারই পারস না প্রপোজ করতে। তো আমরা যখন কাউকে প্রপোজ করি তখন আমরা বলি আই লাভ ইউ। আমরা আমাদের লাভটা কি শেষ হয়ে যায় তখনই? এটা কিন্তু থাকে কন্টিনিউয়াস, কিন্তু এটা আমরা বলি আই লাভ ইউ, এরকম বলি না আই এম লাভিং ইউ। তো এটা সবসময় খেয়াল রাখবেন, এই যে এই সিম্পল বিষয়গুলো যদি খেয়াল রাখেন, বর্তমানের সাথে আপনারা একটু রিলেট করার ট্রাই করবেন, তাইলে অবশ্যই সহজ হয়ে যাবে। তারপর বলে আই হেট ইউ, এরকম কি বলে? আই এম হেটিং ইউ। এই এইরকমই আর কি। আই হোপ আই হোপ আই উইল পাস দ্য নেক্সট সেমিস্টার। তো হোপ বিষয়টা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কন্টিনিউয়াস হবে না। রিফিউজ, প্রেফার, রিফিউজ মানে হলো প্রত্যাখ্যান করা, প্রেফার মানে হলো প্রেফার মানে হলো কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়া আর কি। থিঙ্ক চিন্তা করা, সাপোজ মনে করা, বিলিভ বিশ্বাস করা, এগ্রি কোনো কোনো ব্যাপারে রাজি হওয়া, কনসিডার ভাবা, ট্রাস্ট বিশ্বাস করা, রিমেম্বার মনে করা, ফরগেট ভুলে যাওয়া, নো জানা, ইমেজিন ইমেজিন মানে হলো কল্পনা করা, ঠিক আছে? মিন মানে মাইন্ড মানে হলো আমার মনে করা, আন্ডারস্ট্যান্ড বুঝা। তারপর হলো হ্যাভ মানে যে বিষয়গুলো পজেশন বোঝায়, ওন আই ওন এ কার, আই এম ওনিং এ কার এরকম কিন্তু বলি না। পজেস মানে থাকা, বিলং টু কারো, মানে কারো কাছে কোনো কিছু বিলং করা, মানে তার তার প্রাপ্য আর কি বিষয়টা এরকম। কন্টেইন থাকা ভিতরে এরকম। কনসিস্ট অফ গঠিত, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা থেকে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় কোশ্চেন এসে থাকে। তো এই চারটা আমরা খুবই ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থ না, এটা আসলে বুঝার বিষয়। কয়েকবার ইউজ করলে, কয়েকবার যদি আমরা পড়ি মনোযোগ দিয়া, তাইলে আমাদের ব্রেনে গেঁথে যাবে, ঠিক আছে? এই গেল ভার্বস অফ পারসেপশন।